অন্নপূর্ণা ভাণ্ডারের অসংখ্য আবেদন বাতিল করা হচ্ছে এই ভুলগুলির জন্য। এই ভুলগুলি যদি আপনি করে থাকেন, আপনি যতই আবেদন জমা করুন না কেন, আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। তো ভুলগুলি কি কি, কিভাবে সমাধান করবেন, সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বর্তমানে কোন কোন ভুলের জন্য আপনাদের ফর্মগুলো রিজেক্ট হচ্ছে বা হোল্ড হয়ে রয়েছে বা টাকা ঢুকছে না, সেই কারণগুলো আমি দেখাচ্ছি। তো আপনারা সেই ভুলগুলো কেউ করেছেন কিনা অবশ্যই একটু দেখে নিন। এই যে পরিবারের প্রধানের নামটা আপনি লিখেছেন, এই নামটা অবশ্যই পরিবারের প্রধানের যে ডকুমেন্টের নাম রয়েছে সেই অনুযায়ী লিখতে হবে, আধার কার্ড অনুযায়ী বলেছে। অনেকের ভোটার কার্ডে এক রকমের নাম, আধার কার্ডে এক রকমের নাম রয়েছে, অনেকে ভোটার কার্ড অনুযায়ী এখানে নামটা লিখে দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। অবশ্যই আধার কার্ড অনুযায়ী নামটা লিখবেন। আরেকটা জিনিস বলে রাখি, যাদের ছোটোখাটো ভুল রয়েছে সেই ভুলগুলো মানবিক দৃষ্টিতে অফিসের স্টাফরা কিন্তু ডকুমেন্ট দেখে সংশোধন করে দিচ্ছে। অনেক সময় আপনি এখানে যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে ফোন করেও আপনার কাছ থেকে ডিটেলস জেনে নেওয়া হচ্ছে যদি কোনো আপনি ফর্মে ভুল করে থাকেন। সুতরাং এত চিন্তিত হওয়ার কোনো কিন্তু দরকার নেই। তারপর জন্ম তারিখ, এই জন্ম তারিখটা আধার কার্ড অনুযায়ী লিখবেন। অবশ্যই ডকুমেন্টসের সঙ্গে যেমন মিল থাকে। পরিবারের প্রধান পুরুষ অথবা মহিলা, যেরকম আপনার লিঙ্গ হবে সেই রকমের লিঙ্গ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন। তারপর এই যে পারিবারিক আইডি 5 নম্বরে, এই জায়গাটায় অনেকেই আপনারা রেশন কার্ডের নাম্বার লিখে দিয়েছেন। তো আপনারা জানতে চাইছেন এর জন্য কি ফর্ম বাতিল হবে? না, এর জন্য ফর্ম বাতিল হবে না, এর জন্য কোনো সমস্যা আপনাদের হবে না। কারণ অনলাইন যে পোর্টালটি খোলা হয়েছে সেখানে কোথাও রেশন কার্ডের পারিবারিক আইডি নাম্বার দেওয়ার জায়গা নেই। সুতরাং এইখানে যে নাম্বারটি আপনি লিখছেন সেটি অনলাইনে এন্ট্রি করা হচ্ছে না। সুতরাং এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা আপনার মতন আপনি লিখেছেন। ঠিকানাটাও আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী লিখে দিয়েছেন। যোগাযোগের নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা লিখতে বলেছিল। অনেকের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আপনি পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বার সেটাই লিখে দেবেন। কোনো সমস্যা এতে হবে না বা এর জন্য কোনো সমস্যা হচ্ছে না টাকা পাওয়ার জন্য। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে দেখুন পরিবারের প্রধান, তো পরিবারের প্রধানের নামটা লেখা হয়েছে এবং সদস্য একে যিনি লক্ষ্মীর ভাণ্ডার আগে পেতেন এই ধরনের একজন উপভোক্তা, তার নাম লেখা হয়েছে। তো এখানে যে নামটি লেখা হয়েছে অবশ্যই আধার কার্ড অনুযায়ী এখানে নামটি লেখার চেষ্টা করবেন, কারণ আধার কার্ডের মাধ্যমেই ভেরিফিকেশনটা করা হচ্ছে। এবং তার পাশে যে এই যে হ্যাঁ অপশানটা রয়েছে, এই হ্যাঁ অপশানে অবশ্যই কিন্তু আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। ভালোভাবে মনে রাখুন, এই হ্যাঁ অপশানটায় অনেকেই ঠিক চিহ্ন দেননি, সেই কারণে অফিসের স্টাফরা বুঝতে পারছেন না কোন ব্যক্তিটি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে। সেই কারণে অনেককে ফোন করে আবার কিন্তু জানতে চাওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সেই ফর্মগুলো এন্ট্রি করা হচ্ছে না, সেক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই এই জায়গাটায় অবশ্যই যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার পাশে হ্যাঁতে ঠিক চিহ্নটা আপনাদেরকে দিতে হবে এবং যিনি আবেদন করছেন তার সঠিক জন্ম তারিখটা লিখতে হবে। অনেকের কিন্তু জন্ম তারিখ হয়নি, মানে কম রয়েছে, 25-এর কম রয়েছে বা অনেকের 60-এর বেশি হয়ে গেছে, তাদের ফর্মগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। বয়সটা অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে ডকুমেন্টসে থাকতে হবে। ঠিক আছে, আপনার আধার কার্ড, ভোটার কার্ডে সেখানে কিন্তু অবশ্যই জন্ম তারিখটা 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং লিঙ্গ অবশ্যই ফিমেল ডকুমেন্টসে উল্লেখ থাকতে হবে। এটা অবশ্যই দেখে নেবেন। আর আধার কার্ডের নাম্বারটা সঠিক আপনি লিখবেন, কারণ আধার কার্ডের নাম্বারটার মাধ্যমেই ভেরিফিকেশনটা করা হবে ইন্টারনালি। যে আপনাদের যে শর্তগুলো দেওয়া রয়েছে সেই শর্তগুলো চেক করা হবে আধার কার্ডের মাধ্যমেই। তারপরে দেখুন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই যে তথ্যগুলি দেওয়ার অপশান ছিল, এই তথ্যগুলি কোনো রকম এন্ট্রি করা হচ্ছে না। আপনারা জানেন যে অনলাইনে যে পোর্টালটি লঞ্চ করা হয়েছে সোশ্যাল রেজিস্ট্রির, সেখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কোনো ঘর নেই। সুতরাং কেউ যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে থাকেন, আইএফএসসি কোড ভুল দিয়ে থাকেন ফর্মে, কোনো সমস্যা হবে না, কারণ অনলাইনে এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড
ব্যাংকের নাম, এগুলো কোনো কিছুই তোলা হচ্ছে না। সুতরাং ব্যাংকের কোনো তথ্য অনলাইনে দেওয়াই হচ্ছে না। আপনাদের আধারের মাধ্যমে যেহেতু টাকাটা পাঠাবে, সরাসরি আপনার আধারে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা থাকবে তাতে কিন্তু টাকা পৌঁছে যাবে। বুঝতে পারলাম। তারপরে দেখুন সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, তারপর যে মেম্বার, তাদের যে ভোটার কার্ডের নাম্বারগুলো আপনি দিচ্ছেন, এই ভোটার কার্ডের নাম্বার, প্রতিটি নাম্বার ভেরিফিকেশন করে দেখা হচ্ছে তিনি বৈধ ভোটার কিনা। যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু এই ভোটার কার্ডের নাম্বারগুলি এন্ট্রি করে আগে চেক করে দেখে নিচ্ছে, যারা আপনাদের ফর্মগুলো ভেরিফিকেশন করছে বা যারা এন্ট্রি করছে অফিসের স্টাফ, তারা চেক করে দেখে নিচ্ছে আপনার নামটা এসআইআরে বাদ চলে যায়নি তো, আপনার নামটা বিচারাধীন অবস্থায় নেই তো, আপনার নামটা আদেও ফাইনাল ভোটার লিস্টে রয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নিচ্ছে। যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, চেক করার পর যদি দেখতে পাই সাথে সাথে তাদের কিন্তু ফর্ম বাতিল, তাদের টাকা কিন্তু ঢুকবে না। যাদের নাম এসআইআরের ফাইনাল ভোটার লিস্টে নেই, যাদের নাম বাদ চলে গেছে, তবে যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা কিন্তু যোগ্য। এছাড়াও যারা এসআইআরের নাম বাদ যাওয়ার পরেও যারা সিএএর জন্য আবেদন করেছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের আরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য যোগ্য। বুঝতে পারলাম। বাকি অন্যান্য কেস যাদের, তাদের নাম যদি এসআইআরে লিস্ট থেকে বাদ দিয়ে দেয়, তারা কিন্তু টাকা পাবেন না। বৈধ ভারতীয় ভোটার হতেই হবে আপনাদেরকে। বুঝতে পেরেছি। তারপর আপনার যে এখানে কাস্ট সার্টিফিকেট, যেই কাস্টের হবেন সেই কাস্ট আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তারপর এখানে যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে। আর এখানে কিন্তু কোনো ধরনের রেশন কার্ডের নাম্বার দেওয়ার অপশন ছিল না, কিন্তু অনলাইনে রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করতে হচ্ছে আধিকারিকদেরকে। তাই অবশ্যই আপনারা যখন ফর্মটা পূরণ করে জমা দেবেন, সেখানে রেশন কার্ডের যে জেরক্স সেটা কিন্তু দিয়ে রাখবেন, নইলে রেশন কার্ডের নাম্বার আধিকারিকরা এন্ট্রি করতে পারবে না আপনার অনলাইনে যখন তারা এন্ট্রি করবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অনেক সময় ফোন করে রেশন কার্ডের নাম্বার আবার জানতে চাওয়া হচ্ছে, যারা রেশন কার্ডের জেরক্স জমা দেয়নি তাদের ক্ষেত্রে। তারপরে রেশন তুলেন কিনা মাসিক সেটা জানতে চাওয়া হয়েছিল। 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, পারিবারিক জমির মালিকানা। তো জমির মালিকানা আপনার পরিবারে মোট সদস্যদের মিলিয়ে যত জমি রয়েছে সেই জমির পরিমাণটা লিখতে হচ্ছে। এই জমির পরিমাণের জন্য কোনো সমস্যা আপনাদের হচ্ছে না, বর্তমানে আবেদন রিজেক্ট আরে কিছু হচ্ছে না। যে কারো বেশি জমি থাকলে তাদের যে ফর্ম বাতিল করে দিচ্ছে সেরকমটা নয়। তারপর 4 চাকার গাড়ি রয়েছে কি নেই, তাদের যদি থাকে তাদের রেজিস্ট্রেশন নাম্বার, কতগুলো গাড়ি রয়েছে সেগুলো জানতে চাওয়া হয়েছিল। আর পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনাদের যদি স্বাস্থ্যসাথী করা থাকে আপনারা হ্যাঁতে ক্লিক করে এখানে সরকারিতে ঠিক চিহ্ন দিয়ে স্বাস্থ্যসাথী আপনারা লিখে দেবেন। আর এই যে পাশে এই জায়গাটায় আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখে রেখে দেবেন। যদিও লিখতে বলেনি, লিখতে কেন বলে দিচ্ছি আমি, কারণ অনলাইনে যখন এন্ট্রি করা হচ্ছে সেখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা অফিসের স্টাফদেরকে এন্ট্রি করতে হচ্ছে। সুতরাং আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স না দেন বা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা না লিখে দেন, তাহলে কিন্তু আধিকারিকরা এন্ট্রি করতে পারবে না, সেক্ষেত্রে আপনাদের ফর্ম এন্ট্রিতে সমস্যা হবে। বুঝতে পারলাম। তারপরে এখানে দেখুন আপনাদের প্যান কার্ড, যাদের প্যান কার্ড রয়েছে তাদের প্যান কার্ডের নাম্বারগুলো আপনারা লিখে দেবেন। এই প্যান কার্ডের নাম্বারগুলো ভেরিফিকেশন করে দেখা হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স দেন কি না। ওই মেয়েটি যদি ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে কিন্তু ওই মেয়েটি টাকা পাওয়ার জন্য যোগ্য নয়। যদি আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করা থাকে, কোনো রকম রিটার্ন আপনি দেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি রিটার্ন দেন ভারত সরকারকে, ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে কিন্তু সেই মেয়েটি যদি ইনকাম ট্যাক্স দেয়, যে মেয়েটি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছে, তাহলে তিনি কিন্তু টাকা পাবেন না। এছাড়াও সেই মেয়েটির আরেকটি জিনিস যাচাই করা হচ্ছে, সেই মেয়েটির কোনো তথ্য বিডিও অফিসে বা ওনাদের সার্ভারে রয়েছে কিনা, যে উনি কোনো চাকরি করেন কিনা, কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি করেন কিনা, বা কোনো অস্থায়ী পদে চাকরি করেন কিনা, মাসিক স্যালারি পান কিনা বা পেনশন পান কিনা, এই ধরনের কোনো কিছু পায় কিনা সেটাও কিন্তু চেক করে দেখা হচ্ছে। তারপর কর্মসংস্থানের ধরন, এই জায়গাটাই দেখুন হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করে সেগুলো জানতে চাওয়া হয়েছিল। তো যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, আবেদন করবেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন, তিনি যদি ফর্ম ফিল আপের সময় এখানে
কর্মসংস্থানের ধরনে সরকারি ক্ষেত্রে আপনি কাজ করেন, এই জায়গায় যদি ঠিক চিহ্ন আপনি দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। কারণ আপনি জানাচ্ছেন সরকারকে যে আপনি সরকারি কাজ করেন, তারপরেও আপনি আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সরকারি নিয়মেই বলা রয়েছে কোনো রকম সরকারি চাকুরিজীবী আপনাকে হওয়া চলবে না, বা বেসরকারি চাকুরিজীবী বা মাসে মাসে স্যালারি পান এই ধরনের কিন্তু কাজ করা আপনাকে চলবে না, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছেন তার ক্ষেত্রে আমি বলছি। তার স্বামী চাকরি করতেই পারে, কোনো সমস্যা নেই, তার শ্বশুর চাকরি করতে পারে, সমস্যা নেই, কিন্তু সেই মেয়েটিকে কোনো রকম চাকুরিয়ারে করা চলবে না, মেয়েটিকে হাউসওয়াইফ বা বেকার হতে হবে, সেরকমটাই কিন্তু বোঝাতে চেয়েছে। তাই এই জায়গাটাও অবশ্যই কিন্তু একটু সঠিকভাবে পূরণ করবেন। বোঝাতে পারলাম? তারপর শিক্ষিত অশিক্ষিত কতজন রয়েছে আপনাদের পরিবারে সেগুলো দিতে বলেছে। এর জন্য কোনো রকম সমস্যা হবে না, আপনারা আপনাদের মতন করে দিয়ে দিবেন কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত রয়েছে, সর্বোচ্চ কতজন কতদূর পড়াশোনা করেছে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এই জায়গাটাই আপনার পরিবারে মন্ত্রী সাংসদারা রয়েছে কি নেই কেউ, এখানে থাকলে হ্যাঁ, নইলে নাতে আপনারা দেবেন। আর পেনশনভোগী সদস্য কেউ রয়েছে কিনা সেরকম দেবেন। জিএসটির রেজিস্ট্রেশন আপনার পরিবারে কারো করা রয়েছে কিনা, আর বার্ষিক আয় পরিবারে কত টাকা সেটা অঙ্কে আপনারা লিখে দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখুন, সিএএ আবেদনের বর্তমান অবস্থা। যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তাদেরকে অবশ্যই এই অপশানটা পূরণ করতে হবে, নইলে তারা টাকা পাবেন না। কেন পাবেন না? তাদের ভোটার কার্ড দিয়ে যখন চেক করবে ইসিআইয়ের ওয়েবসাইটে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, তাদের তথ্য দেখাবে তাদের নামগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে তারা অযোগ্য হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি এই সিএএ অপশানটা না পূরণ করেন আপনি কিন্তু টাকা পাবেন না। আপনি যখনই এখানে সিএএতে আবেদন করছেন, এই যে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদনের নম্বর জানতে চেয়েছে, আপনি যখনই এখানে ঠিক চিহ্ন দেবেন তখনই ধরে নেবে আধিকারিকরা যে আপনার নাম তো বাদ গেছে, আপনি এবার সিএএতে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি যোগ্য রইলেন, আপনার নামটা রিজেক্ট করবে না বা আপনার নামটা বাতিল করবে না। বুঝতে পেরেছি? এছাড়াও যাদের সিএএ সার্টিফিকেট হয়েছে তারা অবশ্যই সার্টিফিকেটের নাম্বার এই 3 নম্বর অপশানে ঠিক যাবেন। আর যাদের ফাইনাল ভোটার লিস্টে নাম রয়েছে তারা তো সিএতে আবেদন করবে না, তো তাদের ক্ষেত্রে সিএএ প্রযোজ্য নয়, এখানে ঠিক চিহ্ন দিলেই হবে। বুঝতে পেরেছি? যারা সিএতে আবেদন করছে তাদের ক্ষেত্রে অবশ্যই সিএ এর ঘরটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের যারা সিএতে আবেদন করছেন তাদেরকে বলবো এই ঘরটা গুরুত্ব সহকারে পূরণ করবেন, নইলে কিন্তু ভেরিফিকেশনের সময় আপনার আবেদন হোল্ড বা রিজেক্ট হয়ে যেতে পারে। তারপরে যে কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই ধরনের কোনো ক্রেডিট কার্ড আপনাদের আছে কি নেই এগুলো জানতে চাওয়া হয়েছিল। তো এই ধরনের অপশান অনলাইনে এন্ট্রির ক্ষেত্রে কোনো এই ধরনের অপশান নেই, সুতরাং এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এর জন্য কোনো ফর্ম বাতিল হচ্ছে না, কারণ এই তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করছে না আধিকারিকরা, কারণ কোনো অনলাইনে এই ধরনের অপশান নেই এন্ট্রি করার। বুঝতে পেরেছি? তারপরে চলে আসুন এখানে এই যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। যাদের নাম এসআইআরে বাদ গেছে, মানে বিশেষ করে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, বিচারাধীন অবস্থায় রয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই জায়গাটাই আপনি যে আবেদন করেছেন এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে, এবং ট্রাইব্যুনালে যে আপনি আবেদন করেছেন আপনার আবেদনের যে রিসিপ্ট কপি আরে রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনি এই আবেদনের সঙ্গে জেরক্স দিয়ে দেবেন। বুঝতে পেরেছি? তাহলে কিন্তু সুবিধা হবে আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে, আপনি যে ট্রাইব্যুনালে আপনার যে কেসটা বিচারাধীন অবস্থায় রয়েছে সেটা কিন্তু আধিকারিকরা বুঝতে পারবে। বুঝতে পেরেছি? আর যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি তারা প্রযোজ্য নয় ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর শিশু সদস্যদের সংখ্যা জানতে চেয়েছিল, এগুলো আপনি আপনার পরিবারে যদি শিশু থাকে তাদের তথ্যগুলো আপনি দিয়ে দেবেন, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে অবশ্যই আপনার যদি বাচ্চা সরকারি স্কুলে পড়ে অবশ্যই এখানে সরকারি স্কুলে পড়ে এই জায়গাটায় ঠিক চিহ্ন দিতে কিন্তু আপনি ভুলবেন না। ঠিক আছে? সরকারি স্কুলে পড়লে আপনার টাকা পেতে কোনো সমস্যা নেই। একটা জায়গায় গুজব উঠেছিল কিছুদিন আগেই, সরকারি স্কুলে পড়লে নাকি টাকা পাবে না। এটা সম্পূর্ণ ভুল, কারণ পশ্চিমবঙ্গের অধিকাংশ বাচ্চারাই সরকারি স্কুলে পড়াশোনা করে। তাদের মারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পায় তাহলে কিন্তু অনেকেই বঞ্চিত হবেন, সুতরাং এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবার আরেকটি জায়গায় আপনারা খুবই কনফিউশনে পড়ে গিয়েছেন, সেটা হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, এখানে আপনি কি করবেন, হ্যাঁ করবেন না না করবেন, এই জায়গাটা একটু ডাউট আপনাদের রয়েছে। সেই ডাউটটা আমি যদি ক্লিয়ার করি তাহলে পরিবারের প্রধান যদি কোনো প্রকল্পের টাকা পায় হ্যাঁতে আপনি ঠিক চিহ্ন দেবেন, নইলে নাতে ঠিক চিহ্ন দেবেন। এখানে হ্যাঁ বা না যদি আপনি করেন এর সঙ্গে টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই। এই তথ্যগুলো নিচ্ছে আপনার ডাটাগুলো রাখার জন্য, আপনি কোন প্রকল্পের টাকা পান বা আপনার পরিবারের কে কোন প্রকল্পের টাকা পায় সেটা জানছে। যেগুলো পান না
সেগুলো আপনাদেরকে যাতে পরবর্তী সময়ে দিতে পারে যদি আপনি যোগ্য হন, সেই কারণে এই ডাটাটা নিয়ে রাখা হচ্ছে। তো এখানে প্রকল্পের নাম লিখবেন। ধরুন পরিবারের প্রধান তিনি কৃষক বন্ধু পায়, কৃষক বন্ধু লিখলেন। তারপর আরও অন্যান্য স্কিম রয়েছে, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, আরও যে সকল স্কিম, সেই সকল স্কিম যেগুলো পাই আপনি তার নাম লিখবেন। আর এই জায়গাটায় প্রত্যাহার করতে চান কি না, এই জায়গাটাই আপনি ভুলেও ঠিক চিহ্ন দেবেন না, যদি না আপনি সেই প্রকল্পটি বন্ধ করতে চান। হয়তো আপনি ঠিক চিহ্ন দিয়ে দিলেন, সেক্ষেত্রে সিস্টেমে তারা অনলাইনে যখন এন্ট্রি করবে তারাও ইয়েস করে দিল, সেক্ষেত্রে কিন্তু যদি সিস্টেম থেকে অটোমেটিক আপনার প্রকল্প বন্ধ করে দেয় তাহলে সমস্যা হতে পারে। ধরুন কৃষক বন্ধু পাই, তাহলে আপনি এখানে কৃষক বন্ধু লিখে হাতে ঠিক চিহ্ন দিয়ে দিলেন, তাহলে কিন্তু কৃষক বন্ধু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখানে আপনি কোনো রকম হাতে ঠিক চিহ্নটা দেবেন না। বোঝাতে পেরেছি? তারপর পরিবারের যিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছেন, তার যখন তথ্যটা দেবেন, তো তিনি কোনো ডিবিটির মাধ্যমে টাকা পায় কি না আপনি অবশ্যই হাতেই ঠিক চিহ্ন দেবেন। এবার অনেকেই বলবেন এই লক্ষ্মীর ভাণ্ডার তো ডিবিটির মাধ্যমে দেয় না। দেখুন, ডিবিটির মাধ্যমে দেয় না ঠিকই, কিন্তু অনলাইনে যখন আবেদন করতে যাচ্ছে সেখানে কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডারটা অপশানে আসছে, মানে সেখানে ডিবিটির মাধ্যমে কী কী প্রকল্পের টাকা দেয় সেখানে যখন সিলেক্ট করা হচ্ছে সম্পূর্ণ অপশানগুলো খুলে যাচ্ছে, স্কিমের নামগুলো চলে আসছে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নামটা রয়েছে। সুতরাং এখানে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার দেন, হ্যাঁ ঠিক চিহ্ন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেন, কোনো সমস্যা আপনার হবে না, বরঞ্চ উল্টে ভালো হবে। আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেটা ওনাদেরকে জানাতে পারছেন, তাহলে আপনারটা মানে ভেরিফিকেশন, আপনি যে নতুন আবেদন করছেন না সেটাও তারা বুঝতে পারছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডার আগে পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন, সেটাও তারা সহজেই বুঝে যাবে। বুঝতে পেরেছি? সেক্ষেত্রে এখানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর অনেকে এখানে হাতে ঠিক চিহ্ন দেবেন না ঠিক চিহ্ন দেবেন না জানতে চাইছেন। দেখুন, কোনো কিচ্ছু এখানে দেওয়ার দরকার নেই। যদি আপনি হাতে ঠিক চিহ্ন দিতে চান, কারণ আপনি লক্ষ্মীর ভাণ্ডারটা প্রত্যাহার করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন, তাহলেও আপনার ফর্ম ফিল আপ সঠিক রয়েছে। আর যদি আপনি হাতে ঠিক চিহ্ন না দেন তাহলেও কোনো সমস্যা আপনাদের হবে না। এর জন্য এখানে আপনারা পূরণ যেগুলো করছেন এর জন্য যে আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে, আপনারা যে টাকা পাবেন না, তা কিন্তু নয়। এগুলো ভেরিফিকেশনের বিষয় নয়, ঠিক আছে? এইগুলো দেখা হচ্ছে না। মূলত যেগুলো আমি দেখালাম ওই তথ্যগুলোই, পিছনে যে তথ্যগুলো দেখালাম সেগুলোই মূলত যাচাই করা হচ্ছে। আপনার নাম ভোটার লিস্টে রয়েছে কি না, আপনি বৈধ ভারতীয় কি না, আপনার বয়সটা মানে সঠিক হয়েছে কি না, হ্যাঁ, আপনি চাকরি আরে করেন কি না, ইনকাম ট্যাক্স দেন কি দেন না, ওই বিষয়গুলোই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বুঝতে পেরেছি আপনাদেরকে? তারপর নিচে চলে আসবেন। নিচে এসে যিনি হেড যিনি রয়েছেন পরিবারের প্রধান, তাকে এই জায়গাটায় স্বাক্ষর করতে হবে। বুঝতে পেরেছি? তো এই ভুলগুলি অবশ্যই আপনারা করবেন না, বা এই ভুলের জন্যই বর্তমানে কিছু কিছু আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে বা তাদের ফর্মগুলো হোল্ড করে রাখা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে পঞ্চায়েত থেকে বা অফিস থেকে আধিকারিকরা ফোন করে আপনাদের যে সমস্যাগুলো, আপনারা ধরুন ফর্মে ভুল করেছেন বা কোনো কিছু দেননি, সেগুলো ফোন করে তারা জেনে নিচ্ছে, দিয়ে তারা কিন্তু এন্ট্রি করে দিচ্ছে। বুঝতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।